ওকে সোফায় বসতে বলো আর আমার ঘড়িটা এনে দাও। মাহি খেয়াল করলো বাতাসি ফ্লোরে বসে আছে। রুমে ঢুকে খাবারটা টেবিলে রেখে বাতাসিকে তুলে সোফায় বসাতে বসাতে বলল, এভাবে ঠান্ডা ফ্লোরে বসে কেউ খাবারটা খেয়ে নাও। মাহি ঘড়িটা খুঁজে এজওয়ানকে দিল। এজওয়ান ঘড়িটা নিয়ে চলে গেল। ইয়াসিন কিছুতে মেনে নিতে পারছে না তার বিয়েটা। সে কত স্বপ্ন দেখেছে তার বিয়ে নিয়ে, ধুমধাম করে বিয়ে করবে, যাকে বিয়ে করবে সে খুব সুন্দর হবে, এজওয়ান সোলেমানদের বউদের মতো। কিন্তু ভাগ্য তাকে এমন বউ দিল যে তাকে নিয়ে লোক সমাজে চলাচল করলে হাসির খোরাক হতে হবে উল্টো। বাতাসি খাবারের দিকে তাকিয়ে আছে। মাহি বাতাসিকে খেতে না দেখে বলল, কি হলো, খাও? পছন্দ হয়নি? অন্য কিছু আনবো? না না, খাইছি। বাতাসি চুপচাপ খেতে লাগলো। কি ক্ষুধাটা এনা লেগেছিল। মাহি মেয়েটকে ডেকে এনে একটু থালা বাসন নিয়ে যেতে বলল। মেয়েট এসে নিয়ে গেল। মাহি পাশে বসলো বাতাসির। জিজ্ঞাসা করলো, এভাবে জোর করে বিয়ে দিল কেন? ইয়াসিন তো অমন ছেলে না যে ও সব করবে। আম্মা বোধহয় ইচ্ছা করে করছিল। মাহি চমকালো। ইচ্ছে করে মানে? আমায় তো আম্মা দেখতে পারে না, তাদের ঘাট থেকে নামানোর জন্য হয়তো এটা করেছে। আর তোমার বাবা? আপন বাপ নাই, সৎ বাপও দেখতে পারে না আমারে। মাহির মায়া হলো মেয়েটার জন্য। ফোনে মেসেজের শব্দ আসতে মাহি চেক করে দেখলো এজওয়ান মেসেজ পাঠিয়েছে। ওপেন করতেই দেখলো এজওয়ান লিখেছে, তড়িগুলোর বেটি মেয়েটাকে ইয়াসিনের রুমে দিয়ে আসবে আর আমার ফিরতে রাত হবে। মাহি পাল্টা লিখলো। চুরি করতে বের হলেন নাকি? ওপাশ থেকে এজওয়ান লিখলো, তোমায় আর চুরি করতে পারলাম কই। যাই হোক ঘুমিয়ে পড়ো, খেয়ে দে। বাইজান বোধ হয় বাড়ি ফিরবে না আজ। মাহি মেসেজটা দেখে বাতাসির দিকে তাকিয়ে বলল। চলো বাতাসি। বাতাসি জিজ্ঞাসা করলো, কই যাব? ঘুমাবে না? রাত হলো যে। বাতাসি মাহির পেছন পেছন হাঁটা ধরল। 3 কক্ষ পরেই এক কক্ষের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মাহি বাতাসিকে বলল। এই রুমে? ইয়াসিন মাথার চুল 2 হাত দিয়ে টেনে ধরে বিছানায় বসেছিল। মাহির গলার স্বর শুনে দরজার পানে চেয়ে বাতাসিকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে বলল, ও এখানে কেন ভাবি? এখানে কেন মানে? এটা কেমন কথা? আপনার স্ত্রী হয় বাতাসি, এই ঘরে তো থাকবে। ও থাকবে না, ও এখানে থাকলে আমি চলে যাব। বাতাসি মাহির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এসব কি কথা? বিয়েটা হয়ে গেছে আপনাদের? মানি নাই বিয়ে আমি। আমার ওকে পছন্দ না। আর আপনি যে এসব বলছেন, আপনি নিজেও তো মানেন না এজওয়ান ভাইয়ের সাথে বিয়েটা। তারপরও তো সংসার করছি। কারণ ভাই জোর করে রেখেছে বলে করতেছেন। নইলে আপনিও ছেড়ে চলে যাইতেন। আমি মানতে পারবো না ওকে। কেন মানবেন না? বিয়ে করেছেন কেন তাহলে? বাতাসি, তুমি এখানেই থাকবে। ইয়াসিন কি করে তোমায় বের করে আমিও দেখবো তা। বাতাসিকে নিয়ে বিছানায় বসালো মাহি। আসার পথে ইয়াসিনকে বলে আসলো, ভদ্রতা বজায় রাখবেন। আপনার এসব কথা শুনে মেয়েটার কি খুব ভালো লাগছে? মায়ের ভালোবাসা পায়নি, বাপের ভালোবাসা পায়নি। এক ভাই ছিল, সেটাও বিনা দোষে মরে গেল। এখন কি স্বামীর ভালোবাসাও পাবে না? ভালো না বাসুন, মানুষত্বটা তো আছে, সেটা থেকে দায়িত্বটা নিন। আপনার ভাইদের কানে গেলে কি আর হবে জানেন তো? বাড়ির বউদের অসম্মান মানবে না তারা। মাহি চলে যেতে ইয়াসিন ঠাস করে দরজা লাগিয়ে দিল। বাতাসি কেঁপে উঠল। ইয়াসিন মাঝখানে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। এখন এই মেয়ের সাথে সে এক বিছানায় ঘুমাবে? বাতাসি বালিশটা টেনে হাতে নিয়ে বলল, আপনি কাটে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। ইয়াসিন বাতাসির পানে তাকালো। এই মেয়ে না দেখতে সুন্দর আর না নাম সুন্দর। কি বাতাসি নাম রাখছে! এটা কোনো নাম হলো? মনে হয় বাতাসা। বাতাসাও তো সুন্দর, সাদা দেখতে। ইয়াসিন বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বাতাসি বালিশটা নিয়ে ঠান্ডা ফ্লোরে শুতে গেলে ইয়াসিন পায়ের কাছ থেকে কাঁথাটা ছুঁড়ে দিয়ে বলল, লাইট নিভিয়ে দাও। বাতাসি কাঁথাটা ফ্লোরে বিছিয়ে বাতি নিভিয়ে এসে শুয়ে পড়ল। বাতাসি কাঁথাটা ফ্লোরে বিছিয়ে বাতি নিভিয়ে এসে শুয়ে পড়ল। হায় রে জীবন, জীবন এমন কেন? একটু কি জীবন ভালো হতে পারে না? বাতাসি কি খুব বেশি কিছু চায় আল্লাহর কাছে? আল্লাহ তো বাতাসিকে কিছুই দেয় না, উল্টো তার থেকে সব কেড়ে নেয়। কি যে রাগ হয় মাঝে মধ্যে বাতাসির আল্লাহর উপর। এমন জীবন কেন দিল? না দিল রূপ, না দিল বাপ মায়ের ভালোবাসা, আর না রাখলো একমাত্র ভাই। কি অদ্ভুত জীবন! সবার জীবনকে সমানভাবে দিতে পারে না আল্লাহ? পারে তো, সে চাইলেই সব পারে, কিন্তু দেয় না। একজনকে বেশি সুখ দেয়, আরেকজনকে অসুখ। মৃত্যু কবে সেটা যদি জানা যেত তাহলে কতই না ভালো হতো। বাতাসি ওই দিনের জন্য অপেক্ষা করত। চোখের জলে বালিশ ভিজে যায় বাতাসির। বাতাসির কেউ নাই মাথার উপর। এই পৃথিবীতে একেবারে একা। সে কাঁদলে কেউ দেখার নেই। এত এত নালিশ জানায় বাতাসি, তারপরেও আল্লাহ তার দিকে মুখ তুলে তাকায় না। একটা মানুষকে এভাবে এত কষ্ট দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো মানে হয়? চোখের জলে বালিশ ভিজতে ভিজতে একসময় বাতাসে ঘুমিয়ে পড়ল। ইতি বেগমের বোন ফোন করেছে, তাকে যেতে বলেছে তার বাসায়। বোনের একমাত্র ছেলে জুনায়েদ এসেছে বিদেশ থেকে।
উর্মিকে বলল সাথে যেতে, কিন্তু উর্মি বলল যাবে না। ইতি বেগম খালি বাড়িতে একা রেখে যেতে চাইছে না, আবার বোনও এত করে যেতে বলল, না গেলেও বিষয়টা খারাপ দেখায়। ইতি বেগম সানজিদা বেগমকে বলে গেলেন রাতে যেন তাদের বাসায় থাকে। উর্মি মেহেরিনের সাথে দুদিন পরেই চলে আসবে। সানজিদা বেগম আপত্তি জানালেন না। রাতে জোয়ান মেয়ে একা খালি বাড়িতে থাকা ঠিক না। সকালে রান্নাবান্না করে চলে যায় ইতি বেগম। উর্মি খাওয়া দাওয়া করে মেহেরিনের সাথে কলেজে আসে। কলেজে আসার আগেই ইব্রাহিমের সাথে উর্মির কথা হয়েছে। ইতি বেগম তার বাটন ফোন রেখে গেছে। কলেজের ক্লাস শেষ করে গেটের কাছে আসতে মেহেরিন দেখল তার সুলতান সাহেব পরনে ডার্ক ব্লু রঙের শার্ট, কোনই অবধি গোটানো গলায় টাই বাঁধা, চোখে সানগ্লাস, বিরক্ত চাহনি নিয়ে হাত ঘড়িতে সময় দেখছে। মেহেরিন ভাবতে লাগলো আশ্চর্য, উনি আসলো, আসার আগে তো বললো না। মেহেরিন এগিয়ে গিয়ে সালাম দিল। সলেমান মাথা উঁচু করে সামনে তাকালো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল মেহেরিনের জন্য। তার উপর কলেজের মেয়েগুলো এত থার্ড ক্লাস যা বলার বাইরে হা করে তাকিয়েছে। মনে হচ্ছে সলেমান কোনো খাওয়ার জিনিস, আর তারা লালা বের করে রাখছে খাওয়ার জন্য। গাগুলি আসে সলেমানের। সলেমান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ফাইনালি আসলে, কতক্ষণ থেকে অপেক্ষা করছি। খাবে কিছু নিয়ে আসবো? না না, কিছু খাবো না। আপনি আসবেন বললেন না যে আমায়? আসার কোনো কথাই ছিল না, কিন্তু ইব্রাহিম নিয়ে আসলো। ইব্রাহিমের নাম শুনে উর্মি চমকালো। উনি এসেছে, কিন্তু কোথায়? তখনই গাড়ি থেকে বের হয় ইব্রাহিম। শাশুমা চলে গেছে বউয়ের সাথে দেখা করার, এই সুযোগকে ইব্রাহিম মিস করবে নাকি? জীবনেও না। উর্মির সারা শরীর জমে গেল তাকে দেখে। ইব্রাহিম নেমেই উর্মির পানে তাকিয়ে চোখ টিপল। উর্মি আশেপাশে তাকালো। বেলেহাজ লোক একটা। সলেমান মেহেরিনকে বলল, তাহলে চলো যাওয়া যাক। উর্মি মেহেরিন পেছনে গিয়ে বসলো। সামনে বসলো ড্রাইভিং সিটে সলেমান, আর তার পাশে ইব্রাহিম। গাড়িটা এসে মেহেরিনদের বাড়ির সামনে থামলো। উর্মি তার নিজের বাড়ি চলে গেল। সলেমান, মেহেরিন আর ইব্রাহিম মেহেরিনদের বাড়িতে ঢুকলো। মেয়ের জামাই এসেছে দেখে সানজিদা বেগম রান্নার তোড়জোড় শুরু করে দিল। মেহেরিন রুমে এসে বোরখাটা খুলে হাত মুখ ধুয়ে আসে। সলেমান তখন বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। মেহেরিন আসতেই তাকে টেনে কোলে বসে ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, চলো গোসলটা একসাথে করি। মেহেরিন ছিটকে উঠল। সলেমান মুখে ঘাড় থেকে সরিয়ে দিয়ে বলল, আপনি একা করুন, আম্মুকে হেল্প করতে যেতে হবে। আপু পারবে না বাবুকে নিয়ে। মেহেরিন বেরিয়ে গেল। সেরিন মেহেরিনকে রান্নাঘরের দিকে যেতে দেখে বলল, মেহু, তোর যেতে হবে না, তুই বাবুকে ধর। মেহেরিন বাবুকে কোলে নিয়ে রুমে চলে আসলো। সলেমান ততক্ষণে গোসলে চলে গেছে। মেহেরিন বাবুকে নিয়ে হাঁটতে লাগলো রুম জুড়ে। কাঁদে না, খুবই শান্ত। বাবু হাঁটা শেখানা অবধি অনেক বউ বাড়িতে নিয়ে যাবে না। এখন নিয়ে গেলে বাচ্চা আর রান্নাবান্না একসাথে সেরিন সামলাতে পারবে না। আর অনেকের মায়েরও বয়স হয়েছে, মেয়েকেও ঠিকভাবে রাখতে পারবে না। সলেমান গোসল সেরে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে খালি গায়ে বের হয়। পরনে আছে শুধু কালো রঙের ট্রাউজার। সলেমান ভেজা টাওয়েলটা চেয়ারে রেখে আলমারি থেকে একটা শার্ট বের করে পরে নিল। তারপর মেহেরিনের দিকে এগিয়ে আসলো। সেরিনের মেয়েটার দিকে তাকালো, গুলুমুলু দেখতে, দু একটা দাঁতও হয়েছে। সলেমানকে দেখেই বাবা মনে করে কোলে যেতে চাইলো। সলেমান ভাবুক হলো। নিবো কোলে? মেহেরিন বাড়িয়ে দিয়ে বলল। নিন। সলেমান নিল কোলে। একদিন তাদেরও এমন একটা পুচকে হবে। সলেমান আদরে ভরে রাখবে সন্তান আর সন্তানের মাকে। পুরুষদের দ্বিতীয় সুখ তো এখানেই। কিন্তু সলেমানের সেই সুখকে বেশিক্ষণ স্থায়ী হতে দিল না সেরিনের মেয়ে। সলেমানের কোলের মধ্যে পটি করে দিল। আকস্মিক নাকে বাজে স্মেল আসায় নিজের দিকে তাকাতে সলেমানের চোখ বড় বড় হয়ে আসলো। হাতে বাচ্চা না থেকে অন্য কিছু থাকলে হয়তো সলেমান ছুঁড়ে ফেলে দিত এতক্ষণে। সলেমানের পেট মোচড় দিয়ে উঠল। সেরিনের মেয়ের প্যান্ট থেকে চুয়ে চুয়ে পটি তার প্যান্টের শার্টে ভরছে। সলেমানের চোখ মুখ কুচকে বলল, ওয়াক, শালির বেটি এটা কি করলো? মেহেরিন ধরো এটাকে। মেহেরিন তাকালো। হাই আল্লাহ, বাবু পটি করে দিয়েছে। মেহেরিন ধরলে তো এখন তার জামা কাপড়ও ভরবে। সেজন্য রুম থেকে বেরিয়ে আপুর রুম থেকে বাবুর কাঁথা নিয়ে আসলো। সলেমানের অনুভূতিটা কেমন হচ্ছে তা বলার বাইরে। একটু পর পর ওয়াক ওয়াক করছে। হাই রে, নিজের সন্তান যখন পটি করবে, হিসু করবে, বমি করবে কোলে, তখন সলেমান কি করবে? মেহেরিন কাঁথায় মুড়িয়ে নিল বাবুকে। সলেমানের দিকে তাকিয়ে বলল, গোসল করে আসেন আবার, আমি জামা কাপড় ধুয়ে দিব রে। মেহেরিন বাবুকে নিয়ে বাহিরের কলপাড়ে আসলো। পাশে বাবুকে বসিয়ে কল চেপে পানি ভরে ধুয়ে পরিষ্কার করে মুছে কোলে নিল। সলেমান ওয়াশরুমে ঢুকে সাবান দিয়ে ডলে ডলে গোসল করলো। গোসল শেষেও যেন মনে হলো তার শরীরে বাবুর পটি লেগে আছে। কি জ্বালা! বাবুদের পাছে আঠা মেরে লাগিয়ে দেওয়া যায় না? পটি আসলে বলতে পারবে না, আবার যার তার কোলে হেগে দেয়। সলেমান এমন ভাব করতে লাগলো, মনে হয় সে হাগু করে না, মুখ দিয়ে খায় সে। আর খোদাই ভালো জানে কোন রাস্তা দিয়ে ত্যাগ করে। ছোটবেলায় এই ঘৃণা, এই অনুভূতি তখন কোথায় ছিল যখন সে রুমাইসার পটি পরিষ্কার করেছে, পটির কাঁথা পরিষ্কার করেছে। বড় হলে মানুষ বদলায়, মানুষের রুচি, অনুভূতি, স্বভাব সবই বদলায়। ইব্রাহিম সলেমানের কোলে বাবু হেগে দিয়েছে শুনে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। দ্য গ্রেট নওয়াজ সলেমান সুলতানের কোলেকেও হেগে দিয়েছে। ওয়াও, ভিডিও করে অ্যালবাম বের করা উচিত ছিল। রান্নাবান্না শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল।
উর্মি বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছে মেহেরিনদের বাড়ি। অনেক ডিউটি শেষ করে এই বাড়িতে আসে। রাতের ডিনারে সবাই উর্মিকে টানলো, কিন্তু উর্মি আসলো না খেতে। সে বাবুকে কোলে নিয়ে ব্যালকনিতে হাঁটছিল। খাওয়া দাওয়া শেষ হলে উর্মি শোয়ার রুমে চলে যায়। উর্মি শোয়ার রুমের পাশের রুমে ইব্রাহিমকে থাকতে দেওয়া হয়েছে। সবাই যখন ঘুমের জন্য দরজা লাগিয়ে দিয়েছে তখন ইব্রাহিম উর্মিকে মেসেজ দিয়ে বলল দরজাটা খুলতে। উর্মি প্রথমে না করলো, কিন্তু ইব্রাহিম নাছোড়বান্দা, সে না খুলিয়ে ছাড়লো না। উর্মি দরজা খুলতে ইব্রাহিম ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। কোমরে দুহাত চেপে বলল, দরজা খুলতে চাইছিলে না কেন? সমস্যা কি? আপনি এ রুমে আসলেন কেন? আমার বউয়ের কাছে আমি আসতে পারবো না? সবসময় আসতে পারবেন না, সামাজিক স্বীকৃতি নেই আমার। পেতে কতক্ষণ? শরীয়ত মোতাবেকই বিয়ে হয়েছে আমাদের, আর সব সময় আসি কই? সব সময় আসার মতো পরিস্থিতি থাকে? উর্মি গিয়ে বিছানায় বসলো। এখন যান আপনার রুমে, কেউ দেখে ফেললে বাজে হবে। দেখবে না কেউ, সবাই ঘুমে। এসেছেন কেন? বউ জড়িয়ে ধরে ঘুমাবে সেজন্য। উর্মি বুঝতে পেরে রাগী চোখে তাকালো। একদম না, আপনি যান তো। ইব্রাহিম এসে ঝাপটিয়ে ধরলো উর্মিকে। উর্মি ইব্রাহিমের মাথার চুল খামচে ধরে বলল, পাশা ভালো হবে না কিন্তু বলে। খারাপও তো হতে দিচ্ছ না। আপনি তো খারাপই। তোমার কাছেই তো, কথা বাড়িও না তো। মেয়েরা এমন কেন? বরের কথা শুনে না, একদম বাধা দিবা না। ঘুমাবো শান্তি মতো। সো বিহেভ ইউর ওয়াইফি সেলফ। ভোরের আগে ইব্রাহিম তার নিজের রুমে চলে আসে। আজান কানে আসতে কিছুক্ষণ পর উর্মি নিজের বাড়ি চলে আসে। গোসল ঘরে গিয়ে গোসল করে উজু করে বের হয়ে ফজরের নামাজ আদায় করে ফ্রেশ হয়ে পড়ে। ইতি বেগম বোনের বাসায় আসতেই জানতে পারলো তার বোন কেন এত তড়িঘড়ি করে আসতে বলল। জুনায়েদ কানাডার একটা কোম্পানিতে জব করে, এসেছে ছুটিতে। ইতি বেগমের বোন চাইছে এই ছুটিতে জুনায়েদের বিয়েটা দিয়ে দিতে, আর পাত্র হিসেবে সে উর্মিকে চাইছে। ইতি বেগম সহসা নাও করতে পারল না বোনকে। দুদিন পর বাড়ি ফিরে ইমনকে ফোন করলো। ইমন মেসের বাহিরে টঙের দোকানে বসে চা খাচ্ছিল। মায়ের ফোন পেয়ে রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যাঁ মা বলো। ভালো আছিস? হ্যাঁ, তোমরা? কোনো অসুবিধা হচ্ছে না তো? আছি ভালো, আমরা কোনো অসুবিধা হয়নি। তোকে একটা কথা বলার ছিল রে। বলো। চাকরির কিছু হলো? না মা, খুঁজছি এখনো। তোর খালা না একটা প্রস্তাব রেখেছে উর্মির জন্য। ইমন ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কিসের প্রস্তাব? তোর খালা জুনায়েদের সাথে নিতে চায় উর্মিকে। জুনায়েদকে তো তুই চিনিস, ভীষণ ভালো, ভদ্র, সভ্য একটা ছেলে। ইনকামও ভালোই করছে। তুই যেমন চেয়েছিলি তেমনটাই জুনায়েদ। উর্মি এইচএসসি শেষ হলে উর্মিকে সাথে করে জুনায়েদ কানাডা নিয়ে যাবে। ততদিন সে এখানেই পড়াশোনা করবে, আমার কাছে থাকবে। তোর কি মতামত এতে? তুমি কি উর্মির বিয়ের কথা বলছো? হুম। মা, উর্মির তো বয়স হয়নি বিয়ের, পড়াশোনা করছে, করুক না। যথেষ্ট হয়েছে বিয়ের বয়স। মেহেরিন কি বিবাহিত না? স্বামীর সংসার করছে না সে? তোর তো চাকরিটাও চলে গেছে বাপ। ওরা কোনো যৌতুক চায়নি। তুই কবে না কবে চাকরি পাবি তার তো ঠিক নেই। উর্মিকে অন্তত একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমি তুই দুজনেই নিশ্চিন্ত থাকতে পারবো। কিন্তু মা। কোনো কিন্তু টিন্তু বলিস না। তোর খালার সাথে কথা বলিস, না করিস না বাপ। জুনায়েদ নিজ থেকে চাইছে উর্মিকে। ভালো থাকবে আমাদের উর্মি, দেখিস। ইমন চিন্তিত হয়ে গেল। আসলে তার চাকরি বাকরি নেই, কবে পাবে তারও ঠিক নেই। জুনায়েদ নিঃসন্দেহে ভালো ছেলে, কোনো বাজে রেকর্ড নেই, ঝামেলাবিহীন ছেলে। না করার কোনো কারণ তো ইমন দেখছে না। রাজি হয়ে যাওয়ায় কেন যেন শ্রেয় মনে হলো ইমনের। ঠিক আছে, কথা বলে দেখবো। যদি উর্মির আপত্তি না থাকে তাহলে আমারও নেই। উর্মি আপত্তি কেন থাকবে? আমরা যেখানে দিব সেখানেই তো যাবে। তুই কথা বলিস। ঠিক আছে। একটা সুন্দর সকাল, মৃদুমন্দ শীতল বাতাস আর ঘন কুয়াশা। সূর্যি মামার দেখা নেই বললেই চলে। বাতাসের ঘুম ভাঙলেও ঠান্ডা বাতাস গায়ে এসে লাগায়। দুদিন ধরে ফ্লোরে ঘুমাতে ঘুমাতে ঠান্ডা লেগে গেছে। আড়মোড়া ভেঙে উঠে বসতেই চোখ গেল বিছানায়। বিছানায় ফাঁকা। উনি কি চলে গেছে? গতকাল এসেছে আবার অচেনা এক জায়গায়। লোকটা বাতাসিকে নিয়ে আসতে চাইছিল না। ওই বিদেশিনী আফায় রাগারাগি করায় নিয়ে এসেছে। আফার নাম কি জানে না বাতাসি। দেখতে অনেক সুন্দর, ওই যে ছোট ছোট চুল, ধবধবে ফর্সা, গায়ের রং কি পরিষ্কার। মনে হয় চামড়ায় নিজের মুখ দেখা যাবে, এমন পরিষ্কার লাগলো বাতাসির কাছে। বাতাসি চাদরটা শরীর থেকে সরিয়ে বিছানায় রাখতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো ইয়াসিন। বের হতেই সর্বপ্রথম চোখ গেল বাতাসির দিকে। বাতাসিকে দেখলে এতটা বাজে অনুভূতি হতো না যদি না সে তার বউ হতো।
ইয়াসিনের বউ হয়ে যত লাঞ্ছনা কুড়ালো বাতাসি, বাতাসি ইয়াসিনকে দেখেই গুটিয়ে গেল। তারা এসেছে গতকাল বিকালে, রাতটা না খেয়ে থেকেছে বাতাসি, কারণ ইয়াসিন খাবার আনেনি। বাতাসি সাহস করে বলেওনি। যদি গায়ে হাত তুলে ইয়াসিন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। বিছানায় থাকা মুঠোফোনটা বেজে উঠতে ইয়াসিন সেদিকে তাকালো। এগিয়ে এসে ফোনটা হাতে নিতেই দেখলো মায়ের ফোন। ইয়াসিন রিসিভ করে কানে নিয়ে সালাম দিয়ে বলল, হ্যাঁ মা বলো। ইয়াসমিন বেগম উৎফুল্লতা নিয়ে বলল, কি রে বাপ, তুই নাকি বিয়ে করছিস? সোলেমান জানালো আমায়। আমারে একবার বলে করতি বিয়ে, আমি কি না করতাম নাকি? কত ইচ্ছে ছিল তোর বিয়েটা নিজের চোখের সামনে দেখবো, কিন্তু তুই তো জানালিই না। এভাবে না জানিয়ে বিয়ে করলি কেন ইয়াসিন? মাইয়রে উঠে নিয়ে বিয়ে করলি নাকি? বৌমারে নিয়ে বাড়ি আয়, বৌমারে দেখমু। ইয়াসিন বিরক্ত হলো মায়ের কথা শুনে। সোলেমান ভাই মাকে বলে দিয়েছে বিয়ের কথা। ইয়াসিন ভেবেছিল উকিলের সাথে কথা বলে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিবে। সব ভাবনায় জল ঢেলে দিল সোলেমান ভাই। কি রে ইয়াসিন, আনবি না বউ বাড়িতে? আমি তো একাই থাকি, অসুস্থ মানুষ, কয়দিনই আর বাঁচুম বল? নিয়ে আয় বউ। ইয়াসিন কথাটা এড়িয়ে গিয়ে বলল, খাওয়া দাওয়া করেছো? ওষুধ খাইছে? খাইছি, তোরা খাইছোস? না, পরে পরে ফোন দেই তোমাকে, এখন বিজি আছি। আচ্ছা, মনে করে দিস কিন্তু। বৌমা আছে পাশে, থাকলে একটু দেখ, কথা বলি। ইয়াসিন আয়না দিয়ে বাতাসিকে দেখে বলল। না নেই, পরে ফোন দিচ্ছি। ইয়াসিন ফোন কেটে দিল। বাতাসি বুঝলো লোকটা তার মায়ের সাথে কথা বললো এতক্ষণ। ইস, উনি কত সৌভাগ্যবান। ওনার আম্মা কত সুন্দর করে কথা বলেন ওনার সাথে। বাতাসির মাও যদি এভাবে একটু আদর করে কথা বলতো, তাহলে বোধহয় বাতাসি অতি সুখে কিছুক্ষণ কান্না করত। ইয়াসিন বাতাসির সাথে কোনো রকম কথাবার্তা না বলে ডিঙিয়ে চলে গেল বাহিরে। বাতাসি তার যাওয়ার পরে তাকালো। যতক্ষণ দেখা যায় দেখলো। চোখের আড়াল হতেই বসা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে আসলো। এই বাড়িটা বেশি বড় না, দুটো রুম, একটা ড্রয়িং রুম আর কিচেন রুম। রুমে একটা সুন্দর বারান্দা আছে, সেখানে হরেক রকমের গাছও লাগানো। বাতাসি নাম জানে না সেসবের। এই বারান্দায় দাঁড়ালেই সর্বপ্রথম দেখতে পাওয়া যাবে ঘন লম্বা কুয়াশা। নিচে তাকালেই বোঝা যাবে মাঠে যেমন ঘাস থাকে তেমন ঘাস। বাড়ির সামনের দিকে পাঁচিল দিয়ে ঘেরাও করা, কিন্তু পেছনের দিকে পাঁচিল দেখতে পেল না বাতাসি। হয়তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। বাতাসি কিছুক্ষণ ওড়না জড়িয়ে বসে থাকলো। সূর্যের দেখা মিলছে না কেন? কি শীত! বাতাসির যে শীতের পোশাক নেই, সূর্য কি জানে না সেটা? জেনেও কেমন লুকোচুরি করছে। বেশ কিছুক্ষণ পর গেট খোলার শব্দে বাতাসি পেছনে ফিরল। দেখলো ইয়াসিন হাতে খাবারের প্যাকেট নিয়ে ঢুকছে। খাবার টেবিলে রেখে 2 প্লেটে বাড়লো। তারপর বিরক্ত গলায় বাতাসিকে ডেকে বলল, খেতে আসা হোক। বাতাসি ধীর পায়ে এসে টেবিলের সামনে দাঁড়ালো। ইয়াসিন ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে। বাতাসি চেয়ার টেনে বসবে নাকি ফ্লোরে বসবে এই নিয়ে যখন দ্বিধায় ভুগছিল, তখন ইয়াসিন খেতে খেতে বলল, চেয়ার টেনে বসো। বাতাসি বাধ্য মেয়ের মতো চেয়ার টেনে বসলো। প্লেটে ভাত আর পাশে ইলিশ মাছের তরকারি খোলা। বাতাসি ইলিশ মাছের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। এই মাছ সে দেখতে চায় না জীবনে। শুধু লবণ দিয়ে যখন খেতে লাগলো বাতাসি, তখন ইয়াসিন বিরক্ত গলায় বলল, আশ্চর্য, তরকারি কি আনিনি আমি? লবণ দিয়ে খাচ্ছ কেন? বাতাসি ইয়াসিনের মুখের দিকে তাকালো। কেমন সবসময় কপালে দুটো ভাঁজ পড়ে থাকে ওনার। এটা তো বিরক্তের ছাপ। বাতাসি সবার জীবনে শুধু বিরক্ত হয়েই রইল দেখছি। পেঁয়াজ কাঁচামরিচ আছে? তাইলে ভালো হইতো। কেন? পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কি করবা? পান্তা ভাত বানিয়ে খাইতাম। আছে? কি আশ্চর্য, সামনে তরকারি থাকতে ওসব চাইছো কেন? ইলিশ মাছ খাও না? ভালো তরকারি চোখে ধরে না? ও ভুলে গেছি, ধরবে কি করে? হয়তো পাওনি জীবনে। বাতাসে স্মিত হাসলো। বোকা মেয়েকে কেউ আকার ইঙ্গিতে অপমান করলেও হাসে। অসহায়দের জীবন বুঝি এটাকেই বলে। হ্যাঁ, ঠিক কইছেন। জীবনে আসলেই পাই নাই এসব। তবে ভাইয়া তার চেষ্টা দেয়া যতটুক পারছে খাওয়াইতে, আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি আছিলাম। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো তো, কাজে যাব আমি। বাতাসি ফের লবণ দিয়ে ভাত খেতে লাগলো। ইয়াসিন এবার ধমক দিয়ে বলল, সমস্যা কি তোমার? তরকারি নাও। আর কিছু আনেন নাই এই মাছ ছাড়া? এই মাছে কি সমস্যা তোমার? যে মাছ খাইবার চাওয়ার লাগে আমার ভাইডারে ও মনে কুত্তার মতন পিটাইয়া মাইরা ফেললো, সেই মাছ আমি খাই কেমনে কন? আমি জীবনে এই মাছ খামো না। আমার ভাইয়ের কায়রা নিছে আমার থেকে এই মাছ। ইয়াসিন একটু নরম হলো এবার। একবার দেখেছিল শুধু ফাহাদের লাশটা ইয়াসিন, তারপর আর সাহস হয়নি। পাশ থেকে মাংসের তরকারি বাটির ঢাকনা সরিয়ে দিয়ে বলল, এটা দিয়ে খাও।
বাতাসি পেট ভরে ভাত খেলো। খাওয়া শেষে ইয়াসিন এটো প্লেট রেখে রুমে চলে গেলে বাতাসি সব প্লেট ধুয়ে মুছে উপর করে রাখে। ইয়াসিন শার্ট বদলিয়ে রুম থেকে বের হয়ে দেখে বাতাসি টেবিল পরিষ্কার করছে। করুক যা ইচ্ছে, ইয়াসিনের তাতে কি। ইয়াসিন মানি ব্যাগটা পকেটে ভরে বাতাসির নাম ধরে ডাকতে গিয়েও থেমে গেল। কি অদ্ভুত নাম বাবা, ডাকতে গেলেও রাগ উঠে। ইয়াসিন হাতের ইশারায় ডেকে বলল, এই শোনো। বাতাসি তার দিকে তাকিয়ে বলল, জি বলেন। এই তোমার ভালো নাম নেই? বাতাসি নামটা তোমার সাথে যায় না। নাম বাতাসি, অথচ বাতাসির মতো সুন্দর না তুমি। বাতাসি সেই আগের মতো স্মিত হেসে বলল, ভালো নাম আছে তো। কি? রূপা। রূপা নামটা শুনে ফের বিরক্ত হলো। কিসব নাম এই মেয়ের, কোনো মিল নেই নামের সাথে তার। এই নামটাও তো মানায় না। তুমি তো রূপার মতন দেখতে নাও, তাহলে এসব নাম কেন বলছো? জানি না, আব্বু রাখছে বলে। কেন কালোদের কি এসব নাম মানায় না? কিভাবে মানায়? রূপা নামের মেয়েরা রূপবতী হয়, কিন্তু তুমি তো কালো। তাইলে আমার গায়ের রঙের লগে কি নাম মানাইব? সেইটা রাইখা দেন আপনারা। মনে হয় না এমন নাম আছে যেটা তোমার সাথে মানাবে। যাই হোক, আসতেছি। চুরি টুরির স্বভাব নেই তো আবার তোমার? যদি আবার চুরি টুরি করে পালিয়ে যাও তখন তো আরেক বিপদ। কিয়া বলিলাই চোর বলে দিল বাতাসি কেউনি। বাতাসি কালো বলে কি তাকে চোর মনে হয়? চোর কি কালো বাতাসির মতো? আপনি নিশ্চিন্তে থাকেন, চুরি করলেও যাওয়ার জায়গা নাই আমার, তাই চুরি করে এই শেষ আশ্রয়টাও হারাইতে চাই না। ইয়াসিন দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। ইমন আজ ছাত্র শিবিরের সংগঠনে এসেছে। শিবিরের নেতারাই ডেকেছে। আসার পরই তারা জিজ্ঞাসা করলো, শুনলাম তুমি নাকি কাজকর্ম করো না, খুব চেষ্টা করছো কাজ পাওয়ার। ইমন মাথা নেড়ে বলল, জি, আজকের দিনে তো ঘুষ না দিলে ভালো চাকরি পাওয়া যায় না, তার উপর কোটা তো আছেই। আমাদের মতো মধ্যবিত্তরা এজন্যই বেকার হচ্ছে। লোকটা সাইডে একজনকে বলল, কোচিং সেন্টারে জবটা দাও ওকে। ইমনের দিকে তাকিয়ে ফের বলল, পড়াতে পারবে তো? কোন সাবজেক্টে দক্ষ তুমি? জি, ইংলিশটাই। ঠিক আছে, কাল থেকে সেন্টারে এসে ক্লাস করাবে। স্যালারি যা প্রাপ্য তাই পাবে তুমি। এটা দিয়ে শুরু করো, আস্তে ধীরে দেখবে আরো সামনে আগাবে। ধন্যবাদ আপনাকে। ইমন আরো টুকটাক কথাবার্তা বলে চলে আসলো। যদিও শিবিরদের আচার আচরণ সবই মুগ্ধকর, তবে ইমন জীবনেও বিশ্বাস করবে না যে শিবিরের সবাই ভালো। হাতের 5 আঙ্গুল যেমন সমান হতে পারে না, তেমনি সব শিবির ভালো হবে এটা আশা করে আগানো বোকামি। নিজে এই দলে যুক্ত হয়েছে বলে তাদের নিয়ে মুখে ফেনা তুলবে ইমন তেমন ছেলে না। ইমন এসেছে তাদের আচার আচরণ কথাবার্তা নিয়মিত ভালো সেজন্যে। ইমন এসেছে তাদের আচার আচরণ কথাবার্তা নিয়ম নীতি ভালো সেজন্যে। যদি কখনো দেখে তারাও দেশের মানুষের জন্য ক্ষতিকর, ইমন তখন তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলবে। হেঁটে শাহবাগে আসতেই দেখা হলো ইয়াসিনের সাথে। ইয়াসিন চা খাচ্ছিল টঙের দোকানে বসে। ইমনকে দেখে তার দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনার। ইমন এগিয়ে আসলো। ইয়াসিন সরে বসে জায়গা দিল। ইমন বসে বলল, কেমন আছো ইয়াসিন? ইয়াসিন মন খারাপ নিয়ে বলল, ভালো থাকার দিন শেষ রে ভাই। কেন, কি হয়েছে? ফাহাদের বোনকে দেখছেন না? ইমন মনে করলো ফাহাদের বোনকে, কালো বর্ণের পিচ্চি মেয়েটা। হ্যাঁ, দেখেছি তো। মেয়েটা ভীষণ ভালোবাসতো ভাইকে। ভাইয়ের মৃত্যুতে সে কি কান্না। ওই মেয়েকে আমার বিয়ে করা লাগছে। ইমন অবাক হলো। সাথে পাবলো সোলেমান সুলতান কি তাদের অপকর্ম ঢাকার জন্য এটা করলো? সোলেমান সুলতান করিয়েছে নাকি? না, ভাইয়া তো বলছিল বিয়েটা না করতেই, কিন্তু ওই মেয়ের গ্রামের লোকেরা মিথ্যা অপবাদ দিয়ে জোর করে গাছের সাথে বেঁধে বিয়ে পড়ায় দিছে। ইমন বুঝলো না কথার আগামাথা। গাছের সাথে বেঁধেছিল কেন? ঠিক বুঝলাম না ইয়াসিন, খুলে বলবে? ইয়াসিন সব খুলে বলল। সবটা শোনার পর ইমনের বুঝতে বাকি নেই ফাহাদের মা ইচ্ছে করেই করেছে সব। আপন মাও এমন হয়? ছি, এদের জন্যই মা নামটার অসম্মান হয় মাঝে মধ্যে। ইমন ইয়াসিনের কাঁধে হাত রেখে বলল, বিয়ে তো হয়ে গেছে ইয়াসিন, মেয়েটাকে ভালোবাসতে না পারো, অন্তত অসম্মান করো না। গায়ের রঙের জন্য মায়ের ভালোবাসা পায়নি। এক ভাই ছিল, সেটাকেও তোমাদের দলের ছেলেফেলেরা মেরে ফেলল। এখন বাতাসির তুমি ছাড়া কেউ নেই। তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে মেয়েটা কোথায় যাবে বলো? ভাই আপনি জানেন তো আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, একটা সুন্দর বউ হবে আমার, সেখানে এই মেয়েকে কিভাবে মানি? সবার সব স্বপ্ন পূরণ হয় না ইয়াসিন। যদি হতো তাহলে এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট থাকতো না। মসজিদের মাইক দিয়ে আজানের আওয়াজ ভেসে আসায় ইমন বলল, নামাজ পড়বে? চলো একসাথে পড়ে আসি। ইয়াসিন না করলো, বলল, আপনি পরে আসেন। ইমন গিয়ে নামাজ পড়ে আসলো। ইয়াসিন অপেক্ষা করছিল দোকানে। ইমন আসতেই ফের জিজ্ঞাসা করলো, শুনলাম আপনি রাজনীতিতে নাম দিছেন? ইমন মৃদু হাসলো।
দিলাম। দেখি রাজনীতি আমাকে পশু বানাতে পারে কিনা। আপনি রাজনীতি বুঝেন? ভাগ্যিস বুঝি না। আপনি যে এখন আমার শত্রুপক্ষ জানেন? তুমি শত্রু ভাবলে শত্রু? খোদাই আপনি রাজনীতিতে ঢুকলেন। আপনাকে রাজনীতিতে মানায় না। রাজনীতি করতে হলে সোলেমান ভাইয়ের মতো করতে হয়। সে কিভাবে করে? তার জনপ্রিয়তা কতটা জানেন না আপনি? কত পাওয়ার! বড় বড় মন্ত্রী এমপি তার কাছে আসে সাহায্য চাইতে। এত বড় পাওয়ারফুল হলো কি করে? সেও তো একজন এমপি। ভাইয়ের পুরো পরিবারই তো রাজনীতির লোক। তার নানান গোষ্ঠী, দাদার গোষ্ঠী সবাই তো আগে থেকেই তাদের নামডাক অনেক। ও, তোমাদের সোলেমান ভাই কখনো অন্যায় করেনি রাজনীতিতে এসে? অন্যায় করবে কেন? রাজনীতি ন্যায়ের হয় কখনো? তাইলে আপনি ঢুকছেন কেন রাজনীতিতে? নিজেকে নিয়ে প্রুফ হতে, যে আদৌ আমি খারাপ হই কিনা। না না সোলেমান ভাই, অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। যার যেমন কর্ম তেমন সাজাই দেয়। তাই? এখন আসি। আপনি বিরোধী দল। আপনার সাথে বেশি কথা বললে না জানি কোন কথা প্যাচ মেরে লাগাই দিবেন। তখন আমার পাছার কাপড় দিয়ে টানাটানি লাগবে। তবে ভাই, আপনি রাজনীতিতে ঢুকছেন ভালো কথা। সোলেমান ভাইয়ের লগে পাঙ্গা নিয়েন না। সোলেমান ভাইয়ের সাথে পাঙ্গা নিলে বাঁচা মুশকিল। সে আগে কিছু বলবে না। আপনি যা ইচ্ছে করুন, সে চুপ থাকবে। কিন্তু আপনি যদি সেধে তার কাছে আসেন তাকে কামড়ে ধরার জন্য, তাহলে সে এমনভাবে দাঁত ভেঙে দিবে যে তার আশেপাশে আসার আগে আপনাকে সেই দাঁতের কথা ভাববো 100 বার। সে ভীষণ ঝামেলা এড়িয়ে চলা মানুষ। তবে ঝামেলা নিজ থেকে তাকে গ্রাস করতে চাইলে অবস্থা খারাপ করে দেবে। তাই ভাই, সাবধান করে দিলাম। আপনার সাথে অনেকটা দিন মিশেছি, তাই বললাম। ইমন শুধু মুচকি হাসলো, প্রতি উত্তরে কিছু বলল না। বসা থেকে উঠে মেসের দিকে হাঁটা ধরলো। ইয়াসিন তার যাওয়ার পানে তাকিয়ে রইল। কি এক অবস্থা! সবাই রাজনীতিতে ঢুকে শুধু সোলেমান ভাইয়ের পিছু লাগতে চায়। কত শত্রু ভাইয়ের! এখন ইমন না হলেই হয়, তাহলে তো ভাই একেবারে খেয়ে দিবে রাজনীতির মাঠে তাকে। সন্ধ্যা নেমে এসেছে। পশ্চিমের আকাশে সূর্যটা ডুবে গেছে মাত্র। আকাশের কিনারায় লালচে আলো ছড়িয়ে আছে। সেই আলো গাছের মাথায়, তাল নারিকেলের পাতায়, ঘরের চালায় লেগে একটা গাঢ় সোনালি রং এনে দিয়েছে চারিপাশে। দূরের ধানক্ষেত থেকে ঝিঝি পোকার ডাকছে টানা সুরে। সুলতান ভিলার বাগানে চেয়ারে বসে আছে সোলেমান আর ইব্রাহিম। ইব্রাহিম ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোলেমানকে বলল, জানিস ইমন রাজনীতিতে যুক্ত হয়েছে। সোলেমান ইব্রাহিমের দিকে না তাকিয়ে চোখে ফোনের স্ক্রিনে রেখে বলল, তো না এমনি। তো রাজনীতি করার ইচ্ছা হয়েছে, সেজন্য রাজনীতি করছে। যার যা ব্যক্তিগত ব্যাপার, এসব কে কি করবে করবে না। কোন দলে যুক্ত হয়েছে জানিস? বিএমপি? ওর সাথে যাবে না বিএমপি, বোধহয় শিবির টিবির। শিবির। টিকে থাকতে পারলেই হয়। কেন, কি করবি? সোলেমান এবার ইব্রাহিমের দিকে তাকালো, ভ্রু কুচকে বলল, আমি কি করব? কিছু করার কথা আমার? ইব্রাহিম ভরকে গেল। না মানে, বলে যে টিকতে পারলে হয়। ঠিকই তো বলেছি। বিএমপি, জামায়াত, শিবির যে আওয়ামী লীগের চোখের কাটা, জানিস না সেটা? ছেড়ে দেবে নাকি? দেবী কোনো না কোনো একটা মামলা ঢুকে খুন করে দিবে কেউ। ইব্রাহিমের কপাল আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। আহারে শালা সুমন্দি, রাজনীতিতে ঢোকার সময় পেল না। ইমনের সাথে ঠান্ডা মাথায় কথা বলতে হবে উর্মির বিষয়টা নিয়ে। সোলেমান ফের ফোনে ডুব দিয়ে বলল, মহসিন আলী কি ভালো হয়ে গেল নাকি? অনেকদিন হলো সংসদে দেখি না, আমার পিছনে লাগতে দেখি না। বোধহয় দেশে নেই, সঠিক জানি না। তোর এক্সের শ্বশুরের খবর। সোলেমান ঠান্ডা চোখে তাকিয়ে বলল, শাট আপ। কিসের এক্স? ফালতু মেয়ে একটা। নিজের রুচি যে এত খারাপ ছিল সেটা ভেবেই তো রাগ হয় আমার। এই মেয়ে আমার শত্রু দলে ছিল, যেটা জেনেও ওরে আপন করে নিয়েছিলাম। ওই মেয়ে কি করলো? প্রেমের জালে ফাঁসিয়ে আরেকজনকে বিয়ে করে নিল। মেহরিন কফির মগ নিয়ে আসছিল। লাস্টের কথাটা শুনে কফির মগটা টেবিলের উপর রেখে সোলেমানকে জিজ্ঞাসা করলো, প্রেমের জালে ফাঁসিয়ে কে কাকে বিয়ে করেছে? সোলেমান চমকে উঠল মেহরিনকে দেখে। কফির মগটা হাতে নিল। মেহরিন ফের জিজ্ঞাসা করলো, কি হলো বলুন। সোলেমান কি বলবে ভেবে পাচ্ছে না। আর একটু পরেই আসতো আর ইব্রাহিম কেন কথাটা তুলতে গেল? সব দোষ ওর। সোলেমান ইব্রাহিমের দিকে আঙ্গুল তাক করে পড়ল। ইব্রাহিমের এক্স ইব্রাহিমকে প্রেমের জালে ফাঁসিয়ে আরেকজনকে বিয়ে করে নিল, সেটাই বলেছিলাম। কি রে ইব্রাহিম, বল তোর ভাবিকে। ইব্রাহিম ভরকে গেল। তার এই এক্সরে জীবনে একজনরে পছন্দ করছে, সে একজনকে তো বিয়ে করে নিছে। সোলেমান চোখের ইশারায় শাসালো। ইব্রাহিম বাধ্য ছেলের মতো বলল, হ্যাঁ, আমার একটা এক্স ছিল, তার কথাই বলছিলাম। মেয়েটা আমাকে ধোকা দিয়ে আরেক জায়গায় বিয়ে করে নিছে।
মেহেরিন চুপচাপ শুনলো। আহারে, কিসের জন্য যারা প্রেম করে বিয়ের আগে ভাগ্যের সুলতান সাহেবের কোনো এক্সটেক্স নেই। তাহলে তো মেহেরিন বোধহয় দুদিন নাওয়া খাওয়া বলে শুধু কেঁদেই যেত তার জীবনের প্রথম নারী হতে না পারার আক্ষেপে। আবার হয়তো মানিয়েও নিত চুপচাপ, বোধ হয় নিজেকে বুঝ দিত যে প্রথমে কে ছিল জীবনে সেটা মুখ্য বিষয় না, শেষে কে আছে সেটাই মুখ্য বিষয়। আবার হয়তো দুটোর একটাও করতো না মেহেরিন। ভাগ্য বলে মেনে নিয়ে নিজেকে শক্ত রাখতো। মেহেরিনের অনুভূতি সব নির্ভর করছে পরিস্থিতির উপর। কোনোভাবে সে শুনতো আর কোনোভাবে সে রিয়্যাক্ট করতো। মেহেরিন ট্রেনে চলে আসতে নিলে পেছনে পেছনে সোলেমানও চলে আসে। ইব্রাহিম একা বসে রইল বাগানে। জীবনে একটা বন্ধু পাইছে ইব্রাহিম। কখনো সোলেমানের দোষ তাকে নিতে হয়, আবার কখনো ইব্রাহিমের দোষ সোলেমানের নিজের কাঁধে নিয়ে নেয়। ভাগ্যের সোলেমানের মতো একটা মানুষ তার বন্ধু হয়েছিল। তা না হলে আজ তার ঠিকানা হয়তো তুর্কির ওই টর্চার সেলে হতো। তা না হলে সেদিনই ওই লোকদের হাতে প্রাণ চলে যেত। এক সোলেমানই সেদিন তাকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছিল। ছেলেটার কাছে ইব্রাহিম সবসময় ঋণী হয়ে থাকছে। সন্ধ্যার সময় যখন এখানে ওখানে উড়ে বেড়া পাখিগুলো তাদের নিড়ে ফিরতে ব্যস্ত, ঠিক সেই সময় ইয়াসিন হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকলো। বাতাসি সেই যে সকালে খাবার খেয়েছিল আর খায়নি কিছু, সারাদিন খাবে কি? বাড়িতে তো খাবার নেই, চাল ডাল লবণও নেই। গেট খোলার শব্দ শুনে রুম থেকে বের হলো বাতাসি। দেখলো ইয়াসিনের হাতে খাবারের প্যাকেট। পেটের ক্ষুধা ভাবটা যেন তত্তর করে বাড়তে লাগলো। ইয়াসিন বিরক্তিকর মুখ নিয়ে খাবারগুলো শব্দ করে টেবিলে রাখলো। সোলেমান ভাই আজ রীতিমতো ধমকিয়েছে এই মেয়ের জন্য। খাবার কিনে কড়া গলায় বলেছে, কাউকে ভালোবাসতে না পারিস, অসম্মান করেছিস, শুনলে জানে মেরে ফেলবো, বলে রাখছি। বাজার সদাই করবি, খাওয়া পড়ার কষ্ট যেন না হয়। কালাম্মা দেখতে চেয়েছে তার ছেলের বউ। সকালে টিকিটে সোজা দিনাজপুর চলে যাবে, কটা দিন থেকে দেন আবার ঢাকায় আসবি। ইয়াসিন তার মুখের উপর কথা বলতে পারে না। বললে নিশ্চিত সোলেমান আজ ইয়াসিনের গালে তার শক্ত লোহার মতো হাতটা দিয়ে কষে কয়েকটা চর বসাতো। তাই ইয়াসিন চুপচাপ শুনে গেছে। বাতাসের দিকে ইয়াসিন তাকিয়ে বলল, খেয়ে উদ্ধার করো আমাকে। আমার জীবনে এসেছো তো আমাকে জ্বালাতে। আকস্মিক এমন রেগে কথা বলার কোনো কারণ খুঁজে পেল না বাতাসি। সে কি কিছু করেছে? করে থাকলে একটু বলে দিক। বাতাসি সেটা আর দ্বিতীয়বার করবে না। ইয়াসিন বাতাসিকে নড়তে চড়তে না দেখে ফের বলল, কিছু বলেছি তো, খাচ্ছ না কেন? খাও। এই খাবার কি বাতাসির গলা দিয়ে নামবে? এত তুচ্ছতা ছিল খাবার নিয়ে। এখনো তো তেল সাবান জামা কাপড়ই দেয়নি। ওগুলো দেওয়ার সময় তাহলে কেমন ব্যবহার করবে ইয়াসিন? বাতাসি মাথা নত করে বলল, আমার ক্ষুধা নাই। ইয়াসিন কপালে সে আগের মতোই বিরক্তির ছাপ। সারাদিন কিছু খাইছিলা? খাও নাই তো, তাইলে ক্ষুধা নাই মানে? আপনার কথায় আমার পেট ভরে গেছে। ইয়াসিন প্লেটে খাবার বাড়ল, তারপর বাতাসির ডান বাহু ধরে টেনে চেয়ারে বসিয়ে বলল, চুপচাপ খেয়ে নাও তো। তোমার কেউ আছে এই পৃথিবীতে যে না খেয়ে থাকলে খাবার এনে মুখে তুলে দেবে? আমার আপনি ছাড়া কেউ নাই। ইয়াসিন একবার তাকালো বাতাসির মুখের দিকে। বাতাসি তখন মাথা নিচু করে রেখেছিল। ইয়াসিন প্লেটটা এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। তোমার কাছে বেশি কিছুর আশা করো না। আচ্ছা, আমার কাছে বেশি কিছুর আশা করো না। তোমাকে আমার পছন্দ না বউ হিসেবে। উকিলের সাথে কথা বলবো শীঘ্রই, চিন্তা করো না। টাকা দিয়ে দেব, তোমার অসুবিধা হবে না আর। বাতাসি হাতে হাত কুসলিয়ে বলল, উকিলের সাথে কিসের জন্য কথা বলবেন? ইয়াসিন সোজাসাপটা বলে দিল, ডিভোর্স দিয়ে দেবো তোমায়। বাতাসি বোধহয় নিঃশ্বাস ফেলতে ভুলে গেল। কি ভয়ঙ্কর কথা, ডিভোর্স দিয়ে দিবে? এত অনীহা কেন সবার বাতাসিকে নিয়ে? বাতাসির তো ইয়াসিন ছাড়া কেউ নেই। ইয়াসিন সেটা জেনেও এভাবে বলে দিল এই কথা। গায়ের রং নিয়ে তো সবসময় বাতাসি আল্লাহকে দোষারোপ করতো, আজ সেই সাথে আরও একটা যোগ হলো। এখন তার এই দুর্ভাগ্য নিয়েও সে আল্লাহকে দোষারোপ করবে। আল্লাহ ইচ্ছে করে বাতাসিকে দুঃখ দেয়। শুধু দুঃখ হলে মানা যেত, এই দুঃখ বাতাসির পাজরের হাড়ে গিয়ে লাগে। বাতাসির দুই চোখ জলে ভিজে আসলো। শুধু আলতো করে জিজ্ঞাসা করলো, কবে ছাইরা দিবেন আমারে? ইয়াসিন উঠে চলে যেতে যেতে বলল, অতি শীঘ্র। ইয়াসিন চলে যেতে বাতাসিও উঠে দাঁড়ালো। খাবারের প্লেটটা ঢেকে রেখে অন্য রুমে চলে গেল ঘুমাতে। সকালের ভোরের আলো ফুটতে ইয়াসিন বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। একটা দারুণ ঘুম দিয়েছে, কিন্তু অ্যালার্মের জন্য ঘুমটা ভেঙে গেল। ভাগ্যিস ভাঙলো, নইলে তো ট্রেন মিস হয়ে যেত। ইয়াসিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে খেয়াল করে বাতাসি এই ঘরে নেই। তাহলে কি অন্য রুমে? ইয়াসিন মনে মনে ভাবলো ভালোই হয়েছে। এক হিসেবে রুম থেকে বের হয়ে খাবার টেবিলের দিকে তাকালো। প্লেট ঢাকা। খেয়েছে নাকি খায়নি? ঢাকনা উঠালো, সাথে সাথে বাজে একটা গন্ধ নাকে আসলো। নষ্ট হয়ে গেছে খাবার। রাগে চোয়াল শক্ত হয়ে আসলো। খায়নি কেন এই মেয়ে? খাবে না ভালো কথা, ফ্রিজে রাখলো না কেন? একে তো আগে ভালো মন্দ খেতে পারতো না, আর এখন পেয়ে পায়ে ঠেলছে। ইয়াসিন রুমের সামনে দাঁড়িয়ে দরজায় জোরে জোরে কড়া নেড়ে ডেকে বলল, এই মেয়ে ওঠো, তাড়াতাড়ি ওঠো। আকস্মিক এত জোরে দরজা ধাক্কার আওয়াজে ধরফড়িয়ে উঠে বাতাসি শোয়া থেকে উঠে দরজা খুলতেই দেখতে পেল ইয়াসিনকে। ইয়াসিন চলে যেতে যেতে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হও, বের হবো তোমাকে নিয়ে। বাতাসি পেছন থেকে জিজ্ঞাসা করলো, কোথায় নিয়ে যাবেন? উকিলের কাছে?
ইয়াসিন একবার পেছনে ফিরে বলল, হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও, সময় নেই হাতে। বাতাসি ফ্রেশ হয়ে টিয়া রঙের একটা 3 পিস পরল। তার নিজের জামা কাপড় আনা হয়নি, এখন সাথে যা আছে তা মাহির দেওয়া 2 সেট। ইয়াসিন নিজেও রেডি হয়ে বেরিয়ে দেখলো বাতাসি শুধু সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে। ইয়াসিন ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, বোরকা কই? এভাবে যাবার সাথে লোকে হা করে তাকিয়ে তাকিয়ে হাসবে, ভালো লাগবে সেটা? বোরকা নেই আমার। আগে বলবা না সেটা? আপনাকে বলার মতো পরিস্থিতি আমার। চলো এভাবেই, চলতি পথে মার্কেট খোলা থাকলে কিনে দেবনি। আর ওড়না দিয়ে মুখ ঢাকো। বাতাসি ওড়না দিয়ে মুখ ঢেকে নিল। ইয়াসিন বোধহয় লজ্জায় পড়ার ভয়ে বাতাসির মুখ ঢাকতে বলল। লোকটার মুখে কি কিছু বাদে না? এসব সোজাসাপটা কথা যে বাতাসিকে মারাত্মকভাবে আঘাত করে। ভোরের ঢাকা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। শাহবাগ বোর্ডের বাতিগুলো ম্লান আলোয় টিমটিম করছে। শহর জুড়ে এক ধরনের নিস্তব্ধতা। ইয়াসিন বাড়িতে তালা লাগিয়ে ব্যাগটা কাঁধে তুলে বাতাসিকে নিয়ে রিকশায় চেপে বসলো। গন্তব্য তাদের কমলাপুর রেলওয়ে স্টেশন। স্টেশনে পৌঁছে ইয়াসিন দেখলো মানুষে ঠাসা প্ল্যাটফর্ম। কেউ অফিস যাত্রী, কেউ বা গ্রামের পথযাত্রী। ইয়াসিনদের টিকিট কাটা আছে একতা এক্সপ্রেস ট্রেনের। ভোর 6:10 ছাড়বে দিনাজপুরের উদ্দেশ্যে। ইয়াসিন আগে আগে হাঁটছে, পেছন পেছন বাতাসে ইয়াসিনের পথ ধরে হাঁটছে। এত লোকের ভিড়ে ইয়াসিন প্রয়োজনটুকুও বোধ করলো না বাতাসির হাতটা ধরে নিয়ে যাওয়ার। বাতাসি এই প্রথম রেল স্টেশনে আসলো, সব অপরিচিত তার কাছে। ভয় সংশয় সব মিলে একাকার। ইয়াসিন রেল স্টেশনের পাশ থেকে ডিম ভাজা রুটি কিনে নিল, সাথে একটা পানির বোতল। তারপর ট্রেনে উঠে গেল। পেছন পেছন বাতাসি উঠল। ট্রেনে ইয়াসিন বাতাসির পাশে বসলো না, বরং সামনাসামনি করে বসলো, যাতে লোকে না ভাবে বাতাসি তার সাথে লোক। রুটি ডিম কিনে আনা খাবারটা বাতাসির দিকে দিয়ে মৃদু আওয়াজে বলল, খেয়ে নিও, অনেকটা লম্বা পথ, ক্ষুধা লাগবে পরে। বাতাসি জানালা দিয়ে বাইরে তাকালো। ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে কি তাদের তালাক হয়ে যাবে? উকিলের বাড়ি অনেক দূর, এই পথ তাহলে শেষ না হোক, ট্রেন নষ্ট হয়ে যাক, তাদের কাঙ্ক্ষিত গন্তব্যটা না আসুক। বাতাসি একটু বাঁচতে চায়। ইয়াসিন ছেড়ে দিলে বাতাসির মাথার উপর ছাদটাও যে হারিয়ে যাবে। একটু স্বার্থপর হলো না হয় বাতাসি। আধা ঘন্টা পর রুটি ডিমটা খেয়ে নিল বাতাসি। তাদের পাশে এসে দুজন বৃদ্ধ বৃদ্ধা দাঁড়ালো। বৃদ্ধ লোকটি ইয়াসিনের দিকে তাকিয়ে বলল, তুমি এদিকটাই বসো বাবা, আমার গিন্নিটা জানালার ধারে বসতে পছন্দ করে। কি আশ্চর্য, তার গিন্নি জানালার ধারে বসতে পছন্দ করে, তাতে ইয়াসিনের কি? ইয়াসিন পাশে সরে বসে বলল, আপনার গিন্নিকে বসতে দিলাম জানালার ধারে, বাট আপনাকে না। লোকটা বলল, আমার গিন্নির পাশে তুমি বসে থাকবে নাকি? তুমি বাবা এ পাশে এসো, বসো। আমার গিন্নি আমার কাঁধে মাথা রেখে পুরো সময়টা থাকতে টেনে। তুমি তো বিবাহিত নও, তাই না? তাই বইয়ের সুবিধা অসুবিধা বুঝো না। ইয়াসিন বিড়বিড় করে বলল, বললেই হয় বইরা, তুমি নিজেই বউ ছাড়া থাকতে পারো না। বসা থেকে উঠে বাতাসির পাশে এসে বসলো ইয়াসিন। প্রায় 8 ঘন্টা পরে ট্রেন এসে পৌঁছায় দিনাজপুর স্টেশনে। সেখানে নেমে ইয়াসিন বাতাসিকে নিয়ে ফেরিস্তানীয় ট্রেনে চেপে যায় বিরামপুর। ছোট্ট স্টেশন, শান্ত ধুলোহীন। সেখানে পৌঁছে একটা অটোরিকশায় উঠে পড়ে। কয়েকটা গ্রামীণ রাস্তার সবুজ গাছের ছায়া পেরিয়ে অবশেষে পৌঁছে যায় মুকুন্দপুর গ্রামে। একতলা ছাদ বিশিষ্ট বাড়ি। বাড়ির সামনে খোলা উঠান, কোনো পাঁচিল বা গেট নেই। উঠানের একপাশে খড়ের পালা। খড়ের পালা থেকে কয়েক মিটার দূরত্বে দুটো গরু বাঁধা। ইয়াসিন উঠোনে দাঁড়িয়ে মা মা বলে ডেকে উঠল। ছেলের ডাক শুনে ঘর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসলো ইয়াসমিন বেগম। ছেলে যে আজই আসবে জানতেন না তিনি। ছেলেকে ধরে মুখে পিঠে মাথায় হাত বুলিয়ে চুমু খেলো। তুই যে আজই আসবি, আগে বললি না কেন? বৌমা কই? বৌমা বৌমা বলে ডাকার পরই ইয়াসিন বেগমের চোখ গেল পিছনে। পাতলা দেহে সালোয়ার কামিজ পরা এক মেয়ে দাঁড়ানো। বেগম বললেন, ওটা বৌমা? ইয়াসিন ছোট্ট করে হুঁ বলে ভেতরে চলে গেল। ইয়াসমিন বেগম বাতাসির দিকে এগিয়ে গেল। বাতাসি গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। ইয়াসমিন বেগম বাতাসির ওড়না দিয়ে বেঁধে রাখা মুখে হাত রেখে বলল, চলো মা, রুমে চলো। বাতাসিকে ইয়াসমিন বেগম রুমে নিয়ে আসলো। বিছানায় বসিয়ে বলল, ওড়না খুলে ফেলো মুখ থেকে, পুতের বউটারে দেখি আগে। বাতাসি পড়ে গেল বিপাকে। তার মুখ দেখলে তোনার মুখটায় আর এখনকার মতো হাসি থাকবে না। কি হলো, খুলো। ইয়াসমিন বেগম ফের বললেন। বাতাসি পায়ের দিকে দৃষ্টিপাত করে বলল, আমারে দেখার পর নাক ছিটকাইবেন। ইয়াসমিন বেগম হক চকিয়ে গেল। নাক ছিটকাবে কেন সে? পুতের বউ দেখে নাক ছিটকাতে যাব কেন শুনি? আমি যে কালো, সুন্দর না। ইয়াসমিন বেগম এবার হাত পায়ের দিকে তাকালো। বাতাসির নজরে আসলো গায়ের রং। আসলেই মেয়েটা কালো। ইয়াসমিন বেগম নিজেই হাত দিয়ে বাতাসির মুখের ওড়নাটা সরালো। বাতাসির সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। এই বুঝি উনি তাকে কটাক্ষ করবেন গায়ের রং চেহারা নিয়ে। কিন্তু ইয়াসমিন বেগম বাতাসির সকল ভাবনাকে ভুল প্রমাণ করে বাতাসির থুতনি ধরে বলল, মাশাআল্লাহ, আমার পুতের বউ কি মায়াবী। বাতাসি চমকে তাকালো। মায়াবী এই শব্দটা তার ভাই ফাহাদও বলতো যখন সবাই তার গায়ের রং নিয়ে কথা শোনাতো।
পৃথিবীতে কালো রঙের মেয়েদের বোধহয় একটা শব্দ দিয়ে সান্ত্বনা দেওয়া যায় যে তুমি কালো হলেও তোমার চেহারার কাটিং সুন্দর, কিউট, মায়াবী। বাতাসি বোধহয় সেই সান্ত্বনাদের দলের কেউ। বাতাসি ইয়াসমিন বেগমের মুখের দিকে তাকালো। পাকা মাথার চুল, গায়ের রং ইয়াসিনের মতোই হলদেটে ফর্সা, গায়ের চামড়া কুচকাতে শুরু করেছে। বয়স হচ্ছে কিনা। আপনার আমাকে দেখে ঘৃণা লাগলো না? ও মা, ঘৃণা কেন লাগবে? গায়ের রং কালো দেখে। ধুর পাগলি, তুমি বসো, আমি আসতেছি। অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। ইয়াসমিন বেগম চলে গেলেন। কিছুক্ষণ পর মাকে খুঁজতে খুঁজতে ইয়াসিনী রুমে আসলো। বাতাসিকে দেখে বলল, আম্মাকে দেখছো? কোথায় যেন গেল। ইয়াসিন চলে যাচ্ছিল। বাতাসি ডেকে বলল, শুনুন। ইয়াসিন পেছনে ফিরে বলল, বলো। আপনার আম্মাকে আমি একটু আম্মা বলে ডাকি। আপনার আম্মা খুব ভালো। আমার আম্মা না আমাকে আম্মা বলে ডাকতে দিত না, আমি কালো বলে। আপনার আম্মাও কি আমায় বকবে আম্মা বললে? ইয়াসিনের খারাপ লাগলো বাতাসির কথায়। নরম গলায় বলল, তোমার আম্মা তো বহুত পাজি। আমার আম্মা তোমার মায়ের মতো না, তার কাছে গায়ের রং টং কিছুই গণ্য করে না। তুমি চাইলে তাকে আম্মা বলে ডাকতে পারো। বাতাসি নিচু গলায় বলল, তাইলে আপনার কাছে গায়ের রং এতই গুরুত্ব পায় কেন? আপনিও তো আমি কালো বলেই দেখতে পারেন না। আপনার আর আমার মায়ের মধ্যে তাহলে পার্থক্য রইল কিসে? অথচ আপনার মায়ের সাথে আপনার কত পার্থক্য। ইয়াসিন জবাব দিল না, বেরিয়ে গেল। ইমন সকালের ব্যাচ পড়িয়ে ফ্রি হতে জুনায়েদের সাথে কথা বলল বিয়ে নিয়ে। জুনায়েদ তাড়াহুড়ো করতে না করলো ইমনকে। বলল খালার চাপে রাজি না হয়ে ইমন যেন নিজে থেকে রাজি হয়। তাদের কারো একজনের অমত নিয়ে সে বিয়ে করতে চাচ্ছে না উর্মিকে। ইমন আচ্ছা বলল, সে আরো ভেবে দেখবে, 2 দিন পর জানাবে। উর্মি ইব্রাহিমকে ফোন করে জানিয়েছে বাসায় নাকি তার বিয়ে নিয়ে কথাবার্তা উঠেছে। ইব্রাহিম যেন তার ভাইকে মানায়, আর বিয়ের বিষয়টা যেন না জানায় প্রথমে। ইব্রাহিম ঢাকায় ফিরে ইমনকে খুঁজে চলেছে। খোঁজ নিয়ে জানতে পারলো ইমন এখন একটা কোচিং সেন্টারে জব করে। ইব্রাহিম ইমনের কোচিং সেন্টারের বাহিরে গাড়িতে মাস্ক পরে বসে আছে। একজন লোক পাঠালো ভেতরে যেন ইমন বাহিরে আসে। ইমন কেউ বাহিরে অপেক্ষা করছে তার জন্য শুনে বেরিয়ে আসে। গাড়িটা দেখে চিনতে অসুবিধা হলো না এটা কার গাড়ি। এগিয়ে গিয়ে বলল, আমার জন্য অপেক্ষা করছিলেন শুনলাম। ইব্রাহিম গাড়ির দরজা খুলে দিল। ইশারায় ইমনকে উঠে বসতে বলল। ইমন মানা করে বলল, কি বলতে চান বলুন, আমার ক্লাস আছে। অনেক কথা বলার আছে, এখানে বলতে শুরু করলে দিন পেরিয়ে রাত হবে, রোদে তোমার শরীর পুড়ে যাবে। ইম্পর্টেন্ট কথা, এটা সব জায়গায় বলা যায় না। কিসের কথা? আপনার সাথে আমার কোনো এমন ধরনের কথা থাকতে পারে বলে মনে হয় না। আসলে ইম্পর্টেন্ট, তোমার বোনকে নিয়ে। ইমন ভ্রু কুচকালো। আসো, উঠে আসো। কিউরিসিটিও যাচ্ছে না? আসলে কিউরিসিটিও যাচ্ছে ইমনের। বোনকে নিয়ে ইব্রাহিমের কি কথা থাকতে পারে। গাড়িতে উঠে বসলো ইমন। ইব্রাহিম গাড়িটা চালিয়ে সোজা নিজেদের ক্লাবে আসলো। ক্লাবে আগে থেকে এজওয়ান ছিল। সুলেমান একটা ফাইল নিতে পাঠিয়েছে। ইব্রাহিমকে দেখে বলল, ভাই তুমি যেহেতু আসবা ক্লাবে, ভাইজান তাহলে হুদাই আমারে পাঠালো কেন? তুমি নিয়ে যাইতা ফাইলটা। কথাটা শেষ করে পেছনে ইমনকে দেখে ভ্রু কুচকালো। এই ছেলেটা আগে ড্রাইভার ছিল না? হ্যাঁ, ইব্রাহিমের। শুনেছে এই ছেলে রাজনীতিতে যোগ দিয়েছে, তাও আবার শিবিরে। এখনো মায়ের গুতা 2-1টা খায়নি নাকি? এজওয়ান পুরো শরীরে আপাদমস্তক চোখ বুলালো। না, কোনো চিহ্ন তো দেখা যাচ্ছে না। তাহলে ছ্যামরা ভালোই আছে। ইব্রাহিম ইমনকে বসতে বলল। ইমন সোফায় বসে বলল, আমার বোনকে নিয়ে কি বলবেন তাড়াতাড়ি বলুন। এজওয়ানের কপালে 2 ভাঁজ পড়ল। মেয়েলি ব্যাপার স্যাপার হবে নাকি এখানে? যেখানে মেয়ে সেখানেই তো এজওয়ান। পৃথিবী এই কথাটা খুব ভালো করে জানে। ইব্রাহিম পানি খেয়ে তারপর বলল, শুনলাম তোমার বোনের বিয়ের কথাবার্তা চলছে, কথাটা কি সত্যি? ইমন কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি জানলেন কি করে? আমাদের হাত সম্পর্কে তুমি ভালো করেই জানো। কোনো কিছু সম্পর্কে আমাদের জানাটা খুব বেশি কঠিন কাজ নয়। নজর রাখছেন আমার উপর? এজওয়ান চেয়ার টেনে বলল, ধুর মিয়া, আপনার উপর নজর রাখতে যাব কেন? আমার মনে হয় আপনার বোনের উপর নজর রাখছে ভাইয়ে। ইব্রাহিম গরম চোখে তাকালো। এজওয়ান ঠোঁটে আঙ্গুল দিয়ে ভদ্র হয়ে রইল। আমার বোনের উপর নজর রাখছেন কেন? দেখো ইমন, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে একদমই পছন্দ করি না। যা বলার সোজা সাপটা বলছি। আমি তোমার বোনকে পছন্দ করি, বিয়ে করতে চাই। তুমি রাজি হয়ে আমার প্রস্তাব গ্রহণ করো। ইমন সাথে সাথে উঠে দাঁড়ালো। নিশ্চয়ই রাজনীতি জড়িত এখানে। ইমনকে কোণঠাসা করে রাখতে চাইছে তার বোনকে তাদের কবজায় রেখে। আপনাকে আমি একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? রাজনীতি করা ছেলের সাথে বোন বিয়ে দিবে না? তাহলে আপনি এই কথা বলেন কি করে দ্বিতীয়বার? তুমিও তো রাজনীতি করো, তুমিও তো বিয়ে করবে,
তাহলে তোমাকে মেয়ে দিবে কেন ওই বেটারা? কে বললো আমি বিয়ে করব? কেন করবে না? ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছো? ইমনের চোখ মুখ শক্ত হলো। সেটা পুরোটাই আমার ব্যক্তিগত বিষয়। আপনি এই কথা বলার জন্য ডেকেছেন? তাহলে শুনুন, আপনার কাছে আমার বোন দেব না। আপনার বোনের বিয়ের কথাবার্তা চলছে। আমার খালাতো ভাইয়ের সাথেই তার বিয়ে হবে। তোমার বোনও আমাকে ভালোবাসে ইমন। ইমন চমকালো এমন কথা শুনে। তার বোনও ভালোবাসে মানে? কি সব উল্টাপাল্টা কথা বলছে। মাথা ঠিক আছে? আমার বোন যদিও ভালোবাসে আপনায়, তারপরেও আমি আপনার সাথে আমার বোনের বিয়ে দেব না। এবার রেজওয়ান মুখের সামনে থেকে আঙ্গুল সরিয়ে বলল, এই মিয়া, সমস্যা কি? বোন দিলে কি তোমার জায়গায় সম্পত্তি কমে যাবে নাকি? আমার ভাই কি যৌতুক চাইছে? উল্টা যৌতুক দিয়ে বিয়ে করবে দরকার পড়লে। ইমন এবার রেজওয়ানের দিকে তাকালো। আপনার ভাই তার সকল সম্পত্তি আমার নামে করে দিলেও আমার বোনকে আমি তার সাথে বিয়ে দেব না। আমার ভাই তো আপনারে তার সকল সম্পত্তি লিখে দেওয়ার জন্য বসে আছে। আপনি বিয়ে রাজি হন। ভাইজান, আমি কইলে লোক চিনি। ইব্রাহিম জিজ্ঞাসা করলো, কিসের লোক? রেজওয়ান ইব্রাহিমের কানের কাছে মুখটা নিয়ে বলল, তাবিজ করার। এই বেটা বোন না দিলে তবে সেখানে নিয়ে যাব, তবে তাবিজ করে কাছে টেনে নিবা। আমি বদল আগে এটা করলেই পারতাম, তাহলে বইয়ের দোষ মনে হইতাম না। তুমি আবার মতন ভুল করো না ভাইয়ে। ইব্রাহিম কথাটা শুনে প্রথমে নাক সিটকানোর মতো করলেও পরে মনে হলেও মন্দ না কথাটা। ইমন বোন না দিলে তাই করতে হবে। ইব্রাহিম ঠান্ডা গলায় বলল, তোমার বোনকে ভালোই ভালোই দিয়ে দাও ইমন। আমার কোনো রাজনৈতিক স্বার্থ জড়িয়ে নেই এখানে। তোমার সাথে আমার কোনো শত্রুতাও নেই। দিয়ে দাও তোমার বোনটা। সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি। ইমনের আগের ন্যায় সোজা জবাব। সম্ভব নয়। ইব্রাহিম এবার চাপা স্বরে বলল, তুমি তোমার বোনকে আমায় দিবে না তাই তো? ওকে ফাইন। তোমার বোনের বিয়ে যদি অন্য কোথাও দাও, তাহলে তোমার বোনকে তাবিজ করে তার সংসার আমি নষ্ট করে দিব। এর চেয়ে ভালো হয় যদি বোনের সংসার বাঁচাতে যাও, তাহলে তাকে আমার সাথে সংসার করতে দাও। ট্রাস্ট মি, 1 মাসের মাথায় তোমাকে আমি মামু ডাক শোনাবো। যদি না পারি তাহলে আমার নাম ইব্রাহিম পাশানা। রেজওয়ান ভ্রু কুচকালো। লাস্ট কথা শুনে ভাবনায় পড়ে গেল। কি রে ভাই, 1 মাসে কিভাবে মামু ডাক শোনাবে ইমনকে? প্রসেসিং হতেও তো সময় লাগে। পাকিস্তানি ড্রামা না তো এটা, যে হাতে হাত ছোঁয়া লাগলো, দরজা বন্ধ করে দিল, আর পরের দিন সুখবর শোনা গেল। বাংলাদেশে 1 মাসে কিভাবে সম্ভব? যদিও সম্ভব, কিন্তু সুখবর পেতে তো 2 থেকে 2.5 মাস লাগে। ইব্রাহিম ভাইয়ের থেকে পদ্ধতিটা শিখে রাখতে হবে রেজওয়ানের। সেও তাহলে চলতি মাসে বাপ হওয়ার প্রস্তুতি নিবে। ইমন যেতে যেতে বলল, যা করার করেন আপনি, আমি আমার সিদ্ধান্তে অটল। ওকে যাও, বোনের বিয়ের আয়োজন করো তাহলে। বাকিটা আমি নিজ দায়িত্বে করে নিচ্ছি। তোমার জন্য শুভকামনা রইল আমার একমাত্র শালা, সরি, সুমন্দি হওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।